বছর শেষের আগেই আজ বঙ্গ সফরে অমিত শাহ এবং জেপি নাড্ডা তারা আজকে দিনভর বিভিন্ন একাধিক কর্মসূচির মধ্যে থাকবেন, সেদিকে যেমন আমাদের নজর থাকবে। অন্যদিকে পাশাপাশি আপনারা জানেন যে বিবেকানন্দের উক্তি নিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে তরজা অব্যাহত। পাশাপাশি কালীঘাটে চাকরি চাইতে যাওয়া চাকরি প্রার্থীরা যারা জেলে গেছেন, আগেই 55 জন জামিন পেয়েছিলেন, বাকি 4 জনকেও জামিন দিল আদালত। এবং আরও একটি গুরুত্বপূর্ণ খবর আপনারা জানেন, একাধিকবার আমরা এই ঘটনা ঘটতে দেখেছি এবছরে মালদার চাচরে ডাকাতির ঘটনা, এবং যে ডাকাতির ঘটনায় উৎসবের দিনে ডাকাতির ঘটনায় আবারও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। অর্থাৎ একাধিক গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা আলোচনা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, স্টুডিওতে রয়েছেন বিমল শঙ্কর নন্দ, সৈকত গিরি এবং সলিল ভট্টাচার্য। অন্যদিকে আমাদের সঙ্গে রয়েছেন দেবনারায়ণ সরকার। আপনাদের সকলকেই স্বাগত জানাই। মাধুরী, দেখো, একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি যে বিজেপি স্ট্র্যাটেজি লোকসভা ভোটে ঠিক কী হবে, এবং তা নিয়েই কিন্তু আজকে রণকৌশল তৈরি করা হবে। অমিত শাহ এবং জেপি নাড্ডার আজকে দিনভর কর্মসূচি রয়েছে। একদমই সেই কর্মসূচি শুরুতে একবার আপনাদের জানিয়ে রাখি কিভাবে সাজানো হবে রণনীতি। আসন্ন লোকসভা ভোটের জন্য সবথেকে বেশি জোর দেওয়া হবে কোন কোন কেন্দ্রগুলিতে, প্রার্থী বাছাইয়ে কৌশল কি হবে। বিজেপি সূত্রে দাবি এমনই একাধিক বিষয় নিয়ে বঙ্গ বিজেপির সঙ্গে আলোচনায় বসবেন আজ অমিত শাহ এবং জেপি নাড্ডা, যেখানে মূলত থাকবেন বিজেপি জেলা এবং জোনের দায়িত্বপ্রাপ্ত নেতা, কোর কমিটির সদস্য এবং পর্যবেক্ষকরা। পার্টির বিভিন্ন কর্মসূচি আছে, বিভিন্ন বৈঠক আছে, মিটিং, সবই ইনডোর মিটিং হবে। বিকেল 4টে নাগাদ ওনারা দুজনেই আমাদের যারা সোশ্যাল मीडिया সাথে যুক্ত ব্যক্তি আছে তাদের সাথে কথা বলবেন। पिछले बार 22 दिया था, हम 18 पहुंचे थे, अब 35 दिया है तो 30 के ऊपर तो जाएंगे। हम तो बोलते उससे भी अच्छा होगा, अभी तो चुनाव आने दीजिए, हम तो तैयारी में लगे हुए। अभी जब सभा समिति शुरू हो जाएगी, टीएमसी का भाषण देने वाले कोई नहीं मिलेंगे। এদিকে বছর শেষে অমিত শাহ এবং জেপি নাড্ডার বঙ্গ সফর ঘিরে কটাক্ষের সুর তৃণমূলের গলায়, সেটিং কটাক্ষ সিপিএমেরও। কলকাতা এবং বাংলায় এমন সুন্দর দিন কাটানোর, বড়দিন কাটানোর এটা করে রেখেছেন। আমি আশা করব যে একবার পার্কশিট দর্শনেও যাবেন তিনি, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় বা বাংলাকে সাজিয়ে রেখেছেন। আমাদের কে এলো না এবং কে সক্রিয় হচ্ছে বা কি বার্তা দিতে আসছে, এগুলো বড় একটা আমাদের ধর্তব্যের মধ্যে আমরা রাখি না। অমিত শাহ আসছেন, জেপি নাড্ডা আসছেন, বাংলায় নানান রকম গাল গল্প দেবেন। যা ওরা বলেছিলেন যে অপরাধীরা কেউ ছাড়া পাবে না, মানুষ কিন্তু দেখছে যত অপরাধী তাদের রাজত্ব পশ্চিমবাংলায় চলছে এবং তাদের পিছনে প্রশ্রয় দিচ্ছে দিল্লির নেতারা, অমিত শাহ থেকে শুরু করে সবাই। বিমল শঙ্করদা, আপনার কাছে আসবো। আমরা দিলীপ ঘোষের বক্তব্য শুনলাম, যেখানে তিনি বলছেন যে আগে 22-এর আগের বারের যে নির্বাচন, লোকসভা নির্বাচন 22-এর লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল, সেখানে 18টা জিতেছিলেন। এবার 35-এর লক্ষ্যমাত্রা আগে থেকেই করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, 30-এর কাছাকাছি তো তারা পৌঁছে যাবেন। এতটাই আত্মবিশ্বাসী আপনারা? হ্যাঁ, নিশ্চয়ই। আত্মবিশ্বাস না হওয়ার কি আছে? একটা রাজনৈতিক দল, আপনি তো আপনারাই দেখাচ্ছেন, এবিপি তার সঙ্গে সি ভোটার তো আপনারাই সমীক্ষা করেছেন, তো আমি আর করিনি। এবিপি সি ভোটারের সমীক্ষা যদি অন্তত কিছুটা 80%ও মেলে, তাহলে আমরা খুব স্বচ্ছন্দে মার্ক পেরিয়ে যাচ্ছি। আর 80% যদি মেলে, তাহলে একদম কাছাকাছি পৌঁছে যাচ্ছি। এখনও তো 22শে জানুয়ারি আসেনি, এখনও তো অনেক কিছু আসেনি, ওয়েট করুন না। সুতরাং আমরা আত্মবিশ্বাসী হব না তো কে হবে? আমরা তো আত্মবিশ্বাসী। বিমল শঙ্কর বাবু, আপনি সি ভোটারের সমীক্ষা বলছেন, সি ভোটারের সমীক্ষা বলছেন 16 থেকে 18, কিন্তু আপনারা বলছেন, যেটা দিলীপ ঘোষ বলছেন, যে 30-এর কাছাকাছি আপনারা পৌঁছবেন। আমার পরের লাইনটা কেন মানলেন না? 16 থেকে 18 তো এখন দেখিয়েছে, তারপর আমি কি লাইনটা বললাম একটু লক্ষ্য রাখতে হবে তো। এখনো 22শে জানুয়ারি আসেনি, এখনো কিছু লোকের কলার ধরে জেলে ঢোকানো হয়নি, একটু অপেক্ষা করুন। আরে এই তো সবে কলির সন্ধে, গোটা রাতটা বা কি আছে তো। সুতরাং সেই রাত যখন পেরোবে, আপনি সকালে উঠে দেখবেন বাকি সব ফাঁকা। বিজেপি 35 ইউনিট টার্গেট দিয়েছেন, আমরা সেই টার্গেট ফুলফিল করব, নিশ্চিন্ত থাকুন, কিচ্ছু করার নেই। কেউ দাঁড়াতে পারবে না, তার কারণ আপনার কাছে আসবো। বিমল শঙ্করদা যে কথা বলছেন, দুটো বিষয় তুললেন। এক, তিনি বলছেন যে এখনো 22শে জানুয়ারি আসেনি, অর্থাৎ আমরা জানি সেদিন রাম মন্দিরের উদ্বোধন। এবং আরো একটা বিষয় বলছেন যে কেন্দ্রীয় এজেন্সি আরো কয়েকজনকে কলার ধরে ভেতরে ঢোকাবে। এখন কলার ধরলে তো হয় না, কলারে কাজ হয় না। 2021-এ দেখেছিলাম কলারে কাজ হয়েছিল, কোন কলারে সমস্ত খোকা বাবুকে নিয়ে সবকিছু করেছে, কিচ্ছু কাজ হয়নি। একেবারে
প্রথম ধাপ থেকে 70-এর ঘরে নেমে যাচ্ছে, এখন 70-এর নিচে অনেকেই নেই। সুতরাং ওইসব বলে কাজ হবে না। মাটির সঙ্গে যদি না থাকে, এই যে যারা উড়ন্ত পাখি, তারা মাঝে মাঝে ওই যে নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলে না, সর্বদা দেখি না, মাঝে মাঝে দেখতে পাই। যেমন গভীর রাতে অন্ধকারে কচিত কখনো দেখা সাক্ষাৎ, কচিত কখনো নীরেন্দ্রনাথ চক্রবর্তী, যে সর্বদা দেখি না, মাঝে মাঝে দেখতে পাই, যেমন অন্ধকারে কচিত কখনো। কচিত কখনো করে আসন পাওয়া যায় না, 3টে আসন পাবে কিনা সেইটাই দেখুন। একদম শূন্য আসবে। আর যারা মাটির গন্ধের কথা বলছে তাদের গায়ে মাটির গন্ধ হবে, কারণ পাবলিকে ওদের মাটিতে গড়াগড়ি খাওয়াবে। যারা চোরেদের সমর্থন করেছে ওই মাটিতে কাদা করে গড়াগড়ি খাওয়াবে। 22 টার্গেট মাত্রা ধরে দিলীপ ঘোষ যেমনটা বলেছেন যে 22 টার্গেট দেওয়া হয়েছিল, 18তে এগিয়েছে। মনে রাখতে হবে সেই 18 জনের মধ্যে 2 জন বাবুল সুপ্রিয় এবং আমরা দেখেছি অর্জুন সিং, তারা কিন্তু তৃণমূলে ফিরে এসেছেন, অর্থাৎ সংখ্যাটা কিন্তু কমেছে, এখন আর 18 নেই। এখান থেকে তোমার কাছে জানতে চাইবো যে আমরা দেখলাম দুদিন আগেই অনুপম হাজরা বিজেপির কেন্দ্রীয় সম্পাদক, তিনি বলছেন দুর্নীতিমুক্ত বিজেপি চাই। কতটা প্রস্তুত তারা? দিলীপ ঘোষ বলছেন আমরা প্রস্তুত। না দেখুন, তৃণমূল বিজেপি নিজেদের মধ্যে কীরকম মুক্তি নিজেদের একে অপরের দিকে ছুঁড়বে সেটা তাদের বিষয়, কিন্তু আমার বক্তব্য হচ্ছে বারবার 22শে জানুয়ারির কথা বলছেন, তার কারণ হচ্ছে ধর্ম ছাড়া বিজেপির কোনো ভোট ব্যাংকের রাজনীতি নেই। হিন্দু, মুসলিম, রাম মন্দির, গীতা পাঠ এইসব ছাড়া বিজেপি ভোট পাবে না। স্বাভাবিকভাবে বিজেপি যত ভোট আসবে তত বেশি এই হেলিকপ্টার ওড়াবে, তত বেশি দলবদল হবে, তত বেশি ধর্মের আশ্রয়ে বিজেপিকে যেতে হবে। আর আমি উল্টো দিকে তৃণমূলের প্রতিনিধি এখানে বললেন, একদম কারেক্টলি বলেছেন। দেখুন, এই গীতা পাঠের পাল্টা যেমন চণ্ডীপাঠ দিয়ে গীতা পাঠকে আটকানো যায় না, তেমনি নরম হিন্দুত্ব চরম হিন্দুত্ব একে অপরে পরিপূরক হতে পারে না। আমরা বলছি এই ধর্মের রাজনীতির বাইরে দাঁড়িয়ে কর্মের রাজনীতির ইস্যুগুলো যখনই প্রাসঙ্গিক হবে তখন বিজেপির এই 30-এর ফানুসও চুপসে যাবে, তেমনি এই তৃণমূল কংগ্রেসের চোরেদের যারা বহাল তবিয়েতে দাদার ছত্রছায়ায় দিদির ভাইপোরা চোরেরা ঘুরে বেড়াচ্ছে তাদেরও জেলের ভেতরে যেতে হবে। এই লড়াইটা কঠিন। মোদী, অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করছে, কিন্তু রাম মন্দির, জগন্নাথ মন্দিরের আড়ালে এই রাজ্যে দুষ্কৃতি রাজ করছে। বিমল শঙ্করদা, আপনার কাছে আসবো। সৈকত কিন্তু একটা কথা বলছে যে ধর্ম ছাড়া বিজেপি চলে না। আপনিও যে কথা বললেন যে 22শে জানুয়ারি এখনো দেরি আছে, 22শে জানুয়ারির দিকে আপনারা তাকিয়ে রয়েছেন, কিন্তু এটাও তো আমরা দেখেছি বিমল শঙ্করদা যে আপনাদের সল্টলেকের যে বিজেপির দপ্তর সেখানে একাধিকবার বিক্ষোভের ছবি আমরা দেখেছি, এবং সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা, তারা একাধিক অসন্তোষ উগরে দিয়েছেন। আপনাদের সংগঠন মজবুত। একটা মিনিট বলতে দিন। প্রথম কথা হচ্ছে 22শে জানুয়ারির দিকে তাকিয়ে আমরা বসে নেই, আমাদের কাজ হয়েছে 22শে জানুয়ারি একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে। আজ 150-200 বছরের একটা মামলা মিটে কোর্টের মাধ্যমে সেখানে মানুষের যে স্বাভাবিক ইচ্ছা, মানুষের যে ভাবনার একটা বাস্তবায়ন ঘটছে। শুধুমাত্র নিশ্চয়ই সেটা ধর্মীয় একটি অনুষ্ঠান, কিন্তু শুধুমাত্র ধর্মের বেড়াজালে আবদ্ধ রাখা যাবে না, যেটা গীতা পাঠের ক্ষেত্রেও তাই। গীতা পাঠের কোনো আয়োজন ভারতীয় জনতা পার্টি করেনি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ করেনি, অন্য সংস্থা করেছিল। আমরা গীতাকে ভালোবাসি, সেখানে যোগ দিয়েছি, যা যা কাজ করতে বলেছে করে দিয়েছি। তাতে যদি কারোর আতঙ্ক হয় কিছু করার নেই। আর এই যে আপনি বলছেন অসন্তোষ, আমি উড়িয়ে দিচ্ছি না, অসন্তোষ তো আছে, একদমই অসন্তোষের সেই ছবি বারবার আমরা দেখেছি। একদিকে যেমনটা আমরা অবশ্যই আপনার কাছে আসবো, তবে একদিকে যেমন আমরা দেখছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার 35 যে টার্গেট, সেই টার্গেটের কত কাছাকাছি বঙ্গ বিজেপি আসতে পারে সেটা তো সময় বলবে। তবে তার আগে যেমনটা আমরা দেখলাম যে শাহ নাড্ডার সফরের ঠিক আগে স্বামী বিবেকানন্দ মুক্তি নিয়ে বিজেপি আর তৃণমূলের বাঁধল চর্চা। বাংলার মনীষীদের অপমানের অভিযোগ, সুকান্ত মজুমদারের ক্ষমা চাওয়ার দাবি তুলেছিল তৃণমূল। অবস্থানে অনড় থেকে বিজেপির রাজ্য সভাপতিও সুর ছড়িয়েছেন। তার পাল্টা অভিযোগ, টেটের প্রশ্ন ফাঁস থেকে নজর ঘোরাতেই এই বিতর্ক তৈরি করছে তৃণমূল। অল্প বিদ্যা ভয়ঙ্করী, ফুটবল খেলা, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা ওই বামপন্থী প্রোডাক্ট আর কি। আমরা ধিক্কার জানাই, তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তৃণমূল কংগ্রেসের মূর্খদেরকে মূর্খ বলে জিতে ক্ষমা চাইব? বাংলা বহু যুগ ধরে এই সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক এবং ভক্তি আন্দোলনের পীঠস্থান ছিল। মাঝে বাংলা কিছুটা ডিরেল হয়েছিল বামপন্থীদের দ্বারা। এই এখন দেখতে পাচ্ছেন না, অল্প বিদ্যা ভয়ঙ্করী, ফুটবল খেলা, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা ওই বামপন্থী প্রোডাক্ট আর কি। আর যাই হোক, আমি সুকান্ত ডক্টরেট, আমি অর্ধশিক্ষিত ওকে বলবো না। মনীষীরা যা বলে গেছেন সেগুলো সম্পর্কে ওর জ্ঞান সত্যি একটু কম থাকতেই পারে। তার কারণ হচ্ছে বেশি কাজটাই করেছে গাছগাছালির উপরে। সুকান্ত এটা জেনে বুঝে নেবে এবং সংশোধন করে নেবে, ও ঠিক করে নেবে, বলে নেবে যে স্বামী বিবেকানন্দ এটা বলেছিলেন
তরুণদেরকে উজ্জীবিত করার জন্য তৃণমূল কংগ্রেস টেটের কোশ্চেন আউট হয়ে যাওয়াটাকে ধামাচাপা দেওয়ার জন্য আমার বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি করেছে। এখন তো বিবেকানন্দ নেই। তৃণমূল কংগ্রেসের নেতারা যে কথা বলছেন তারা অর্ধসত্য বলছেন এবং এটা বামপন্থীদের শেখা। আজও আমি বলছি তৃণমূল কংগ্রেসের নেতারা অল্প বিদ্যা ভয়ঙ্করী। আর সুকান্ত মজুমদারের এই বক্তব্যকে সামনে রেখেই অমিত শাহর বঙ্গ সফরের মধ্যেই আজ আন্দোলনে নামছে যুব তৃণমূল। অমিত শাহ সুকান্ত মজুমদারের ক্ষমা চাওয়ার দাবিতে রাজ্য জুড়ে আজ আন্দোলন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যেভাবে স্বামী বিবেকানন্দকে অপমান করেছেন এবং বিজেপি যেভাবে প্রতিনিয়ত বিভিন্ন তাদের নেতৃত্বের দ্বারা আমরা বিভিন্ন সময় দেখেছি বাঙালি সংস্কৃতির প্রতি বিজেপির আক্রমণ, তার বিরুদ্ধে তার প্রতিবাদ এবং রিসেন্টলি স্বামী বিবেকানন্দের প্রতি সুকান্ত মজুমদারের যে বক্তব্য তাকে ধিক্কার জানিয়ে নিন্দা জানিয়ে তৃণমূল যুব কংগ্রেস পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লকে এবং টাউনে ধিক্কার মিছিল বার করবে। যে মিছিলের মূল উদ্দেশ্য হচ্ছে যে সুকান্ত মজুমদার এবং অমিত শাহের কাছ থেকে যত দ্রুত সম্ভব ক্ষমা প্রার্থনা আমরা দাবি করছি। বিমল শঙ্কর দা, আপনার কাছে আসবো। সুকান্ত মজুমদারের এই মন্তব্য আপনারা সমর্থন করেন? আপনারাই তো একাধিকবার বলেছেন যে এই ধরনের অপমানযোগ্য মন্তব্য বা মনীষীদের নিয়ে কটূক্তি করা আপনাদের রাজনীতির মধ্যে নেই। কোনটা অপমানযোগ্য মন্তব্য? যেখানে আপনারা বলছেন যে বামপন্থী প্রোডাক্ট, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো, এবং যারা বলছেন তারা ওই বামপন্থী প্রোডাক্ট। ঠিকই তো বলেছেন। স্বামী বিবেকানন্দ প্রথমত এই কথাটা বলেননি। কোড আনকোড যারা রেফারেন্স দেয় একটু পড়াশুনো করতে হবে। আমি তৃণমূলের মতো অর্ধশিক্ষিত বললে ভুল বলা হয়, ওগুলো সব বুঝে বদমাইশি করে। স্বামী যখন আমরা কোনো কিছু লিখে যখন কোড আনকোড করি পুরো কথাটা দিতে হয়, অর্ধেক কথা আমি আমার মতো বসাতে পারি না। স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন যে গীতা পাঠের চেয়ে তোমরা যদি ফুটবল খেলো তাহলে অতি দ্রুত স্বর্গের কাছাকাছি পৌঁছতে পারবে। এটা হচ্ছে আসল, আপনি দেখে নিন, ওটা আমি বার করে দিচ্ছি। ওটা মাদ্রাজে একটা বক্তৃতা দিতে গিয়ে বলেছিলেন। তার পরের লাইনগুলো কি বলেছিলেন? পরের লাইন বলতে আপনার আপত্তি আছে নিশ্চয়ই। পরের লাইন বলেছিলেন আগে শরীরকে শক্ত করো, তারপরে গীতা অনেক ভালো বুঝবে। আমি এই তৃণমূলের এই অশিক্ষিতগুলোকে বলি বিবেকানন্দকে বাপু পড় আগে, তারপর বিবেকানন্দ বুঝবে। আপনি বলুন। আমি কি বলবো, মনে আছে নেতাজির জন্মদিনে যে নেতাজি একটা মাত্র স্লোগান ছিল জয় হিন্দ, সেদিনে জয় হিন্দকে অপমান করে ভারত মাতা কি জয়। নেতাজির একমাত্র সৌহার্দ্য মিলনের একটা মাত্র স্লোগান যেটা হলো জয় হিন্দ, ধর্মহীন, ধর্মের কোনো কথা থাকবে না, যেটা হচ্ছে জয় হিন্দ। সেদিনে অপমান করেছিল নেতাজিকে, বলেছিল ভারত মাতা কি, জন্মদিনে বলেছিল, মমতা ব্যানার্জি করেছিল, মনে করেন পূর্ব পাকিস্তান থেকে লাঠি খেয়ে আর আসতে হবে না, ওই ভারত মাতাকে জয় বলতে হবে, তাহলে আর কাউকে পূর্ব পাকিস্তান থেকে একটা মন্তব্য, তাকে ঘিরে একটা উত্তর, তার পাল্টা কটাক্ষ, তারপর প্রতিবাদ কর্মসূচি। আসল সাধারণ মানুষ যে ধরনের সমস্যাগুলোতে ভুগছে সেই সমস্যা সমাধান কে করবে, তার পথ কে দেখাবে? এই মন্তব্য তরজা এই নিয়ে আমরা কতদিন চলতে পারবো? এগুলো তো যেটা চলছে না, তোমায় আমি বলছি, দেখো যেটা চলছে সেটা রাজনীতির বেসাতি চলছে, মিথ্যার বেসাতি। স্বামী বিবেকানন্দর প্রতি কার কত অ্যালিজিয়েন্স, কার কত ভক্তি, কার কত শ্রদ্ধা তাদের কাজে কর্মে গতিবিধিতে সবার মধ্যেই দেখা যায়, প্রত্যেকের মধ্যে। সুতরাং আসল যারা স্বামীজির ভক্ত, আসল যারা নেতাজির ভক্ত, তারা এসব কথা নিয়ে মাথা ঘামায় না, তারা আলোচনাও করে না। এখান থেকে সৈকত আপনার কাছে আসবো যে বামপন্থী প্রোডাক্ট এই বক্তব্য হঠাৎ করে বামপন্থীদের টেনে আনলেন কেন সুকান্ত মজুমদার, এই প্রশ্ন তো উঠছে। দেখুন, ব্রিটিশদের পুরনো একদম গডফাদার আরএসএস, তারা স্বাধীনতা আন্দোলনের ওই সময় ব্রিটিশদের দালালি করতো, আর তখন ভগৎ সিং জেলের ভেতরে বামপন্থী বই পড়েই বিপ্লবের স্বপ্ন দেখতো। স্বাভাবিকভাবে চিরাচরিতভাবে ইতিহাস সাক্ষী যে বিজেপি আরএসএস বরাবর স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধে, বামপন্থীরা স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়েছিল। আমি আপনার সময় ডিস্টার্ব করুন, বিজেপি বহু রাজ্যে ক্ষমতায়, সেই রাজ্যে সিলেবাস থেকে বিবেকানন্দ সুভাষকে বাদ দিয়েছে। এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর মমতা অভিষেকের ছবি ওপরে, পায়ের নিচে বিবেকানন্দ বিদ্যাসাগর স্থান পেয়েছে।
দিয়েছে। এই দুই রাজনৈতিক দল যারা মনীষীদের ব্যবহার করেছে রাজনৈতিকভাবে, মনীষীদের অপমানিত করেছে, তাদের মুখ থেকে, বিশেষ করে যারা মনে করে যে গোমূত্র থেকে নাকি করোনা সেরে যায়, যারা মনে করে গরুর দুধে সোনা পাওয়া যায়, তারা নিশ্চিতভাবে এটা বিশ্বাস করবে যে এরই মধ্যে গতকাল যেমনটা আমরা দেখলাম যে বড়দিনে আদালতে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। চাকরি চাইতে এসে জেলে যাওয়া 4 জনকে জামিনে মুক্তি দিল আদালত। শনিবার ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন আদালতে ধোপে টেকেনি। ধৃত 59 জনের মধ্যে 55 জনকেই জামিন দিয়ে দেয় আদালত। আর এই নিয়ে দেবনারায়ণ দা আপনার কাছে আসবো, যে প্রশ্ন উঠছে যে এর কি খুব প্রয়োজন ছিল? মানে কেউ গিয়েছিল হয়তো চাকরি চাওয়ার জন্য, এটা তো করাই যেতে পারতো। এর আগে আমরা একাধিকবার দেখেছি যে হয়তো লালবাজারে নিয়ে যাওয়া হয় এবং তারপরে হয়তো ছেড়ে দেওয়া হয়, বা অন্য কোথাও নিয়ে যাওয়া হয় তারপরে তাদের ছেড়ে দেওয়া হয়। তাদেরকে একেবারে জেলে নিয়ে যাওয়ার জন্য শুনানি করতে হলো, জামিন অযোগ্য ধারা দেওয়া হলো, এর কি খুব প্রয়োজন ছিল? দেখুন, আমি তো আর পুলিশ না, আমি বলতে পারবো না। তবে একটা কথা বলবো, যদি কিছু হয়ে থাকে, ওই যে ভূপেন হাজারিকার কথা না, মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি পেতে পারে না। কালকে ছেলেদের কথা শুনছিলাম, রাত্রেও শুনছিলাম। পুলিশের হয়তো অতদূর না করলেও প্রয়োজন উচিত হতো। পুলিশ করতেই পারে, কারণ যে জায়গাটা যাতে মুখ্যমন্ত্রী বাড়ির এলাকা, ওই এলাকাটা 144 দ্বারা অন্য জায়গায় যেতে পারে, কিন্তু ওই জায়গায় গিয়ে যদি এরকম করে, কারণ এমন একটা জায়গা আছে একেবারে খুব মানে যেখানে নিষিদ্ধ জোন, সেখান থেকে 144 দ্বারা সবসময় এটা করা উচিত নয়। সেখানে এইটা করা উচিত না। তবে আমি একজন বলেছেন গুলি চালায়নি, তো গুলি চালালে কি বাইরে থেকে রয়েছেন, উনি বলে নিন তারপর সব কথাটা আপনি বলবেন, আমি তো বলছি। যারা জেলে ছিল তারা একটা দুর্বিষহ রাত কাটিয়েছে, 3টে দিন, 3টে রাত খুব দুর্বিষহ ছিল তাদের কাছে। এটা কি খুব দরকার ছিল? ঘুষের ভাগ পেয়েছেন নাকি? সাপোর্ট করছেন? বিষয়টা থেকে বিমল শঙ্কর বাবুর কাছে আসবো। বিমল শঙ্কর বাবু, যে 4 জনকে জেল হেফাজতে 3টে রাত কাটাতে হলো, তাদের মধ্যে একজন ফিজিক্সে MSc ফার্স্ট ক্লাস পাওয়া একটি ছাত্র, যার ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারতো, সেখানে তার ভবিষ্যতে একটা কালো দাগ পড়ে গেল। কোন দিকে এগোচ্ছে না মাধুরী? আরেকটা তো বললে না, সেই জেলে নোটোরিয়াস ক্রিমিনালদের সঙ্গে একটি জায়গায় কাটাতে হয়েছে। ভাবতে পারছো কিরকম এই প্রশাসনটা? তারা তাদের হকের চাকরিটা চেয়েছিল, সেই চাকরিকে এরা চুরি করে নিয়েছে, তাদের স্বপ্ন চুরি করে নিয়েছে। তারা যে বলেছে চাকরি দাও, 353 থেকে শুরু করে পুলিশকে মার ইত্যাদি ইত্যাদি নানা রকম উল্টো পাল্টা ধারা দিয়ে তাদের জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে, জেলে ক্রিমিনালদের সঙ্গে রাখা হয়েছে। এই দাগ পরবর্তীকালে উঠে যেতে পারে, কিন্তু মনের দাগটা উঠবে। এই সরকারের কাছে তারা জাস্টিস চেয়েছিল। একদমই বিমল শঙ্কর বাবু, এই যে ধারার কথা বলছিলেন, আমি এখান থেকে সলিল বাবুর কাছে আসবো। সলিল দা, জামিন অযোগ্য ধারায় এই 59 জনকে গ্রেফতার করা হলো। দেখো, আমি তোমাকে একটা কথা, এবং সেখানে আরেকটা জিনিস আপনাকে জানিয়ে রাখি, 55 জনকে মুক্তি দেওয়া হলো, 4 জন জেল হেফাজত। এবং গতকাল আমরা দেখলাম যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে সেভাবে কোনো তথ্য প্রমাণই পেশ করা হলো না আদালতে। দেখো, আপার প্রাইমারি চাকরির যারা যোগ্য, যারা প্রার্থী, তারা আন্দোলনে নেমেছে। আমার প্রথম কথা হচ্ছে, যেখান থেকে ধরেছে ওটা কি কোনো প্রিভেন্টিভ এরিয়া থেকে ধরা হয়েছে? মানে কোনো, আমি বলছি সেটা কোনো নিষিদ্ধ এরিয়া কি? মন্দিরটা সেখান থেকে আমি জানি, আমার বাল্যকাল আমার ওখানেই কেটেছে। ওখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ি কিছু না হলেও 400 থেকে 500 মিটার দূরে, উইদিন দি পেরিফেরি অফ দ্য জোন। সেখান থেকে কিন্তু তাদের ধরেনি। 1 নম্বর, খালি তুমি বললে যে সে MSc ইন কেমিস্ট্রি BSc-তে করেছে, MSc-তে করেছে, B.Ed-এ ফার্স্ট ক্লাস পেয়েছে, সব যে খালি তাই না, প্রত্যেকটা লোক। সবচাইতে বড় কথা হচ্ছে যে 59 জন যাদের ধরেছে তাদের 55 জন হচ্ছে মহিলা, আর বাকি 4 জন যে হচ্ছে পুরুষ মানুষ। তাদের বিরুদ্ধে নন বেলেবল অফেন্স 353 দিয়ে তাদের অ্যারেস্ট করা হয়েছে। এটা ইট ইজ এ ফিট কেস ফর অ্যারেস্ট আন্ডার সেকশন 151 অফ দ্য CRPC। যে শান্তিভঙ্গের আশঙ্কা ছিল, তাদের গ্রেপ্তার করা হয়েছে। লালবাজারে নিয়ে যেত, ঘন্টা 2-1 রাখতো, পার্সোনাল রিকগনিজেন্স বন্ডে ছেড়ে দিত। দ্যাট শুড হ্যাভ বিন দ্য মানে পুলিশ আসলে মডেল পুলিশ কোড অফ কন্ডাক্ট, যেটা তার মধ্যে সেরকমই হয়েছে। আমি 1 সেকেন্ড বলছি, কোথাও ধরে নিয়ে গিয়ে তারপরে ছেড়ে দেওয়া হয়। মডেল কোড আছে কি না? মডেল পুলিশের আবেদন জানানো হচ্ছে সৈকত, আর সবকিছুতে কেন আদালতের নির্দেশের উপর অপেক্ষা করতে হবে? মডেল কোড অফ কন্ডাক্ট অফ পুলিশের মধ্যে একটাই কথা আছে, যে সেটা হচ্ছে ইম্পার্শিয়াল।
কোথায় তুমি ইম্পার্শিয়ালিটি সৈকতের কাছে আসবো। বিষয়টা হচ্ছে সৈকত। দেখুন এই তো নতুন কিছু নয়, কার্নিভাল যাবে তার জন্য ধর্নাস্থলকে সাদা পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, এইটা একটা সরকারের দৃষ্টিভঙ্গি। ডাবের জল খাইয়ে অনশন ভঙ্গ করে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ক্যামাক স্ট্রিটে যুবরাজ নিজে কথা বলেছিলেন, তারপরেও চাকরি হয়নি, চাকরি বিক্রি হয়েছে, চুরি হয়েছে, সেই চাকরি দেওয়ার ক্ষমতা এই তৃণমূল কংগ্রেসের নেই। কারণ এই সরকার যাদের সাদা খাতায় চাকরি হয়েছে তাদের চাকরি রক্ষা করার জন্য জনগণের ট্যাক্সের টাকায় সুপ্রিম কোর্টে মামলা লড়েছে, ভয় পায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দল জানে যে তারা অভিযুক্ত, তারা দুর্নীতির সঙ্গে যুক্ত। কিন্তু অবাক করা ব্যাপার, ভারতীয় জনতা পার্টি আজকে নিন্দা করছে, বিরোধী দলনেতা স্বয়ং 2021 অব্দি এই প্রাইমারি আপার প্রাইমারি এসএলএসটির সিংহভাগ দুর্নীতি 2 মেদিনীপুর ঝাড়গ্রামে অভিযোগে সৈকতের এই প্রশ্নের উত্তর কি বলছেন দিলীপ ঘোষ, আপনাদের বক্তব্যটা সামনে রাখবো। এই সরকার চাকরি দিতে পারে না, ভাতা দিতে পারে না, তার বিরুদ্ধে আন্দোলন করার অনুমতিও দেয় না, তার জন্য কোর্টে যেতে হয়, আর তারপরে তাদেরকে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কী ধরনের নির্মমতা, কী ধরনের অমানবিকতা, এ তো নিন্দা করার কোনো ভাষা নেই। শেষ পর্যন্ত কোর্টে এটা যে ভুল সেটা প্রমাণিত হয়েছে।